স্টার্ট হয়ে গেছে কৃষি শিক্ষা। দেন 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 এবার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। আজকে কৃষি শিক্ষার বিষয় নিয়ে আমরা ক্লাস করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে অণুজীব সার। আমাদের আজকের এই ক্লাসে অনলাইন ক্লাস সংখ্যা হবে 3। আমার নাম সুয়েবাই ওয়াজা, প্রভাষক, কৃষি শিক্ষা বিভাগ, রানীঘাট ডিগ্রি কলেজ। আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো। বাসা বাড়িতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তোমরা উৎসাহ প্রদান করো। আচ্ছা, তো যাই হোক, আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের অণুজীব সার। তাহলে আমরা আলোচনায় যাবো এখন। অণুজীব সার বলতে আমরা কি বুঝি? অণুজীব সার বলতে বুঝি অণুজীব বা জীবাণু দিয়ে যে সার তৈরি করা হয় তাকে বলা হয় অণুজীব বা জীবাণু সার। ইংরেজিতে এটাকে বায়ো ফার্টিলাইজারও বলা হয়। ব্যাকটেরিয়া, ছত্রাক, শেওলা, অ্যাজোলা, ট্রাইকোডার্মা ইত্যাদি অণুজীব বা জীবাণু দিয়ে সার তৈরি করা হয়। সারের মধ্যে অণুজীবগুলো জীবন্ত থাকে। সারের মাধ্যমে জীবন্ত অণুজীব জমিতে দিলে বংশবৃদ্ধি করে এবং বাতাস থেকে নাইট্রোজেন গ্রহণ করে গাছে ও মাটিতে সংযোজন করে মাটির উর্বরতা শক্তি বাড়ায়। বর্তমানে নিচের অণুজীব সারগুলো জমিতে যেসব সার ব্যবহৃত হয় এগুলো হচ্ছে রাইজোবিয়াম অণুজীব সার, অ্যাজোলা অণুজীব সার, ট্রাইকোডার্মা অণুজীব সার, শেওলা অণুজীব সার, অ্যাজোটোব্যাক্টর অণুজীব সার এবং মাইক্রোরাইজা অণুজীব সার। এই সারগুলো বর্তমানে আমাদের দেশে কৃষকেরা জমিতে প্রয়োগ করতেছে। প্রয়োগ করার ফলে আমাদের এই অণুজীব সারগুলো জমিতে প্রয়োগ করার ফলে জমিতে মাটির উর্বরতা শক্তি বাড়ায়, যার কারণে আমাদের কাঙ্ক্ষিত ফলন পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। আর এই অণুজীবগুলো কিছু অণুজীব মাটিতে মুক্তভাবে অবস্থান করে বায়ু থেকে সরাসরি নাইট্রোজেন গ্রহণ করে দেহে বন্ধন বা জমা করে। এগুলো হচ্ছে মুক্তজীবী বা অমিথুজীবী। আবার কিছু অণুজীব শিম ও ডাল জাতীয় উদ্ভিদের শিকড়ে ও দেহে গুটি তৈরি করে বাতাস থেকে নাইট্রোজেন আহরণ করে নিজে দেহে এবং উদ্ভিদের গুটিতে বন্ধন করে বা জমা করে। এইগুলো হচ্ছে মিথুজীবী। এই নাইট্রোজেন সার গাছের বৃদ্ধিতে কিন্তু ভীষণভাবে কাজে লাগে। অণুজীব সারের প্রকারভেদ। এই অণুজীব সারগুলিকে কিভাবে ভাগ করা হয়েছে? ব্যাকটেরিয়া, শেওলা এবং ছত্রাকের মাধ্যমে অণুজীব সার তৈরি করা হয়। 1 নম্বর, ব্যাকটেরিয়া অণুজীব সার। ব্যাকটেরিয়া অণুজীব সার 2 রকম হয়। এক হচ্ছে নাইট্রোজেন বন্ধনকারী, 2 নম্বর হচ্ছে ফসফেট দ্রবীভূতকারী। নাইট্রোজেন বন্ধনকারী এটাকে আবার 2 প্রকারে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মিথুজীবী, যার অণুজীবের নাম হচ্ছে, অণুজীব সারের নাম হচ্ছে রাইজোবিয়াম। আরেকটা হচ্ছে অমিথুজীবী, অ্যাজোটোব্যাক্টর। আর খ নম্বরে শেওলা অণুজীব সার 1 রকম হয়, নাইট্রোজেন বন্ধনকারী। নাইট্রোজেন বন্ধনকারী এটাকে আবার 2 রকমের ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে মিথুজীবী অ্যাজোলা, আর অমিথুজীবী নীল সবুজ শেওলা। আর গ নম্বরে ছত্রাক অণুজীব সার সাধারণত 3 রকম হয়। 1 মিথুজীবী মাইক্রোরাইজা, 2 অমিথুজীবী অ্যাসপারজিলাস, 3 নম্বর বিবিধ ট্রাইকোডার্মা। এসব অণুজীব সার বিভিন্নভাবে শ্রেণীবিন্যাস করা হয়েছে। এই অণুজীব সারের প্রকারভেদগুলো আমাদের মনে রাখতে হবে। এই অণুজীব সারগুলো মাটিতে প্রয়োগ করলে পরে মাটিতে উর্বরতা শক্তি বাড়াবে। আর অণুজীবের সারের গুরুত্বাবলী হচ্ছে পরিবেশ ভালো রাখে। অণুজীব সারের
গুরুত্ব 1 নম্বরে পরিবেশ ভালো রাখে। পরিবেশ কিভাবে ভালো রাখে? পরিবেশকে সমুন্নত রাখতে সাহায্য করে, কেননা এই অণুজীব সারের মধ্যে কোনো রাসায়নিক পদার্থ থাকে না, যার কারণে পরিবেশ সমুন্নত থাকে। এরপর 2 নম্বরে ইউরিয়া সারের বিকল্প হিসাবে জমিতে প্রয়োগ করা হয়। ইউরিয়া সারের মধ্যে নাইট্রোজেন থাকে, আর অণুজীব সার দিলে পরে বাতাস থেকে নাইট্রোজেন গ্রহণ করে সেটা মাটিতে সংযোজন করে। 3 নম্বর মাটির উর্বরতা বাড়ায়। মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে, যেহেতু মাটিতে বাতাস থেকে নাইট্রোজেন যোগ করে। 4 নম্বর মাটিতে অণুজীবের সংখ্যা ও কার্যাবলী বাড়ায়। 5 নম্বর উৎপাদন খরচ কমে। উৎপাদন খরচ অনেক কম হয়, যেহেতু বাজার থেকে কিনতে বেশি খরচ পড়ে না, সেই জন্য উৎপাদন খরচ কম লাগে। 6 নম্বর ফসলের ফলন বাড়াতে সাহায্য করে। যেমন মসুর ডালের ক্ষেত্রে 20 থেকে 25%, বরবটির ক্ষেত্রে 18 থেকে 20%, সয়াবিনের ক্ষেত্রে 25 থেকে 30%, তারপরে মসুর, মুগ ডাল, এভাবে 20 থেকে 25%, অন্তত পক্ষে 20 থেকে 25% ফসল বাড়াতে সাহায্য করে অণুজীব সার জমিতে ব্যবহারের ফলে। এরপরে বাজার থেকে কিনতে দাম কম এবং প্রতি ফসলে প্রয়োগ করতে হয় না। প্রতি ফসল চাষ করার আগে মাটিতে প্রতি ফসলের কিন্তু এই অণুজীব সার প্রয়োগ করা লাগে না। একবার প্রয়োগ করলে বেশ কয়েকটা ফসল কাঙ্ক্ষিতভাবে আবাদ করতে পারে এবং ফলন পাওয়া যেতে পারে। এই অণুজীব সার প্রয়োগ করার ফলে মাটিতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না, যেহেতু এটা জৈবভাবে পাওয়া যায়, জৈবিকভাবে সৃষ্টি করা হয় বা উৎপাদন করা হয়, সেই ক্ষেত্রে এতে কোনো রাসায়নিক পদার্থ বা রাসায়নিক বস্তু থাকে না বলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। 9 নম্বর ফসলে আমিষের পরিমাণ বাড়াতে সাহায্য করে। ফসলে আমিষের পরিমাণ বাড়াবে। এরপরে অপচয় হয় না। ইউরিয়া সার প্রয়োগ করার ফলে নাইট্রোজেন হিসেবে 48 থেকে 50 ভাগ কাজে লাগে, বাদ বাকি নাইট্রোজেন কিন্তু অপচয় হয়, কিন্তু এখানে অপচয়টা কম হবে। সর্বশেষ 11 নম্বর পরিমাণে খুব কম লাগে। বাজার থেকে কিনতে দাম কম লাগে এবং জমিতে কম প্রয়োগ করা লাগে। কম প্রয়োগ করলেও মাটির উর্বরতা শক্তি বাড়াতে সাহায্য করে। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমরা কি নিয়ে আলোচনা করলাম? আমাদের আলোচ্য বিষয় ছিল আজকে অণুজীব সার। অণুজীব সার কি? অণুজীব সার মাটিতে কি কি কাজ করে, মাটির উর্বরতা শক্তি কিভাবে বাড়ে, এবং বর্তমানে আমরা অণুজীব সারগুলো হিসেবে কোন কোন অণুজীব সার আমাদের সাধারণ কৃষকেরা ব্যবহার করে থাকে বা জমিতে প্রয়োগ করে থাকে, এগুলো সম্পর্কে আমরা জানতে পারলাম। এরপরে অণুজীব সারের প্রকারভেদ সম্পর্কে আমরা শিখতে পারলাম। এরপরে সর্বশেষ আমাদের অণুজীব সারের গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করলাম। তো আশা করি অণুজীব সার সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো আজকে আমাদের এরপরে আমরা কিছু আলোচনায় যাব। এখন কন্টিনিউ। হ্যাঁ, কন্টিনিউ। এখন আমরা আলোচনা করব
অণুজীব সারের উৎপাদন কৌশল সম্পর্কে। অণুজীব সারের উৎপাদন কৌশল। রাইজোবিয়াম অণুজীব সার। উৎপাদন পদ্ধতি। রাইজোবিয়াম এক ধরনের ব্যাকটেরিয়ার জীবাণু। এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া ডাল ও শিম জাতীয় শস্যের উদ্ভিদে গুটি তৈরি করতে সাহায্য করে। ডাল এবং শিম জাতীয় শস্যের মধ্যে গুটি তৈরি করে, গুটি বন্ধন করে সেখানে বাতাস থেকে নাইট্রোজেন সংযোজন করে। এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া সাধারণত শিম জাতীয় এবং ডাল জাতীয়, শিম ও ডাল জাতীয় শস্য চাষের আগে জমিতে প্রয়োগ করা হয়। এর উৎপাদন পদ্ধতি হচ্ছে সাধারণত বাংলাদেশ কৃষি পরমাণু গবেষণা ইনস্টিটিউট বিনা এই রাইজোবিয়াম অণুজীব সার শিম এবং ডাল জাতীয় শস্যের মধ্যে প্রয়োগ করার জন্য উদ্ভাবন করেছে। শিম এবং ডাল জাতীয় শস্যে গুটি তৈরি করার ক্ষেত্রে এই রাইজোবিয়াম জীবাণু অন্যতম ভূমিকা পালন করে থাকে। এর উৎপাদন পদ্ধতি হচ্ছে, তিনটি ধাপ অনুসরণ করতে হয়। 1 নম্বর ধাপ হচ্ছে জীবাণু সংগ্রহ। এই জীবাণু সংগ্রহ ডাল ও শিম জাতীয় গাছ থেকে এই জীবাণু সংগ্রহ করে প্রথমে গবেষণাগারে বা পরীক্ষাগারে নিয়ে স্টক কালচার বা আবাদ মাধ্যম তৈরি করা হয়। এই স্টক কালচার বা আবাদ মাধ্যম তৈরি করে শোধন করা পিট মাটির সাথে মিশিয়ে প্যাকেটজাত করে বাজারজাত করা হয় বা বাজার থেকে কিনতেও পাওয়া যায়। 2 নম্বর হচ্ছে আবাদ মাধ্যম। আবাদ মাধ্যম সাধারণত 2 প্রকার হয়। এক নম্বর হচ্ছে কঠিন মাধ্যম। কঠিন মাধ্যম বলতে এখানে পিট মাটি, কাঠের গুঁড়া, এরপরে ছাই ইত্যাদিকে বোঝাবে পিট মাটি। কঠিন মাধ্যমে এই জিনিসগুলো প্রয়োজন হবে। বিশেষ করে এই পিট মাটিতে বিভিন্ন সুবিধার কারণে পিট মাটিতে এই রাইজোবিয়াম জীবাণু বংশ বিস্তার করতে বেশি সুবিধা হয়, বেশি ভালো হয়। আর এই পিট মাটিতে এর কার্যকারিতা এবং
কার্যকারিতা বেশি থাকে, এই পিট মাটিতে পানি দাঁড়ানোর ক্ষমতা বেশি এবং কার্বন পর্যাপ্ত পরিমাণে থাকে। সেই কারণে এই পিট মাটিতে এই রাইজোবিয়াম আবার বেশি হয়ে থাকে। এরপরে দুই নম্বর হচ্ছে তরল মাধ্যম। তরল মাধ্যম, এই তরল মাধ্যমে বিশেষ করে পনেরো পাউন্ড চাপে এবং 121 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই তরল শোধন করা হয় এবং ঠান্ডা তরল মাধ্যমে নির্বাচিত রাইজোবিয়াম জন্মানো হয়। যথেষ্ট সংখ্যক রাইজোবিয়াম জন্মানোর পর পরিমাণ মতো তরল কালচার শোধন করে পিট মাটির সঙ্গে মেশানো হয়। 15 পাউন্ড চাপে এবং 121 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শোধন করা হয় এবং ঠান্ডা তরল মাধ্যমে নির্বাচিত রাইজোবিয়াম জন্মানো হয়। যথেষ্ট সংখ্যক রাইজোবিয়াম জন্মানোর পর পরিমাণ মতো তরল কালচার শোধন করা পিট মাটির সাথে মেশানো হয়। এরপর 3 নম্বর হচ্ছে পিট মাটি তৈরি। পিট মাটি তৈরি। প্রথমে এই পিট মাটি সংগ্রহ করার পরে এই পিট মাটিতে মিশে থাকা আবর্জনা বা কঠিন পদার্থগুলো বা জড় পদার্থগুলো অথবা কঙ্কর টুকরা অথবা পাথর টুকরা এগুলোকে পরিষ্কার করে প্রথমে এই পিট মাটিকে হাতুড়ি দিয়ে এবং পরবর্তীতে মেশিনে করে অত্যন্ত মিহি গুঁড়া করতে হবে। এই মিহি গুঁড়া করার মাটিতে এই পিট মাটিতে এই তরল মাধ্যমে আবিষ্কৃত রাইজোবিয়ামকে ইনজেকশন সিরিঞ্জের সাহায্যে এমনভাবে ঢোকাতে হবে যাতে বাইরে থেকে কোনো রোগ জীবাণু ভিতরে প্রবেশ করতে না পারে। এরপরে খেয়াল রাখতে হবে যখন এই পিট মাটিতে রাইজোবিয়াম সিরিঞ্জের মাধ্যমে তরল আকারে পিট মাটির প্যাকেটে প্রবেশ করানো হবে সেখানে যেন এই রাইজোবিয়াম জীবাণু জীবন্ত অবস্থায় থাকে। কোনো সময় মৃত বা অন্যান্য কোনো কারণে অসুস্থ, দুর্বল অথবা অন্যান্য রোগ জীবাণু দ্বারা আক্রান্ত কোনো রাইজোবিয়াম জীবাণু যদি এই পিট মাটির প্যাকেটে প্রবেশ করানো হলে সেটা কিন্তু সুফল পাওয়া যাবে না। এভাবে পিট মাটিতে রাইজোবিয়াম বা তরল মাধ্যমে আবিষ্কৃত রাইজোবিয়াম পিট মাটিতে প্যাকেটে প্রবেশ করানোর পরে কয়েকদিন ঠান্ডা পরিবেশে রেখে দিতে হবে। কয়েকদিন ঠান্ডা পরিবেশে রাখার পরে এই জীবাণুগুলো এই প্যাকেট জাতগুলো বাজারজাত করা হবে। খেয়াল রাখতে হবে ওই প্যাকেটে অবশ্যই এই রাইজোবিয়াম জীবাণু যেন জীবন্ত অবস্থায় থাকে। কোনো অবস্থাতেই যাতে এই জীবাণুগুলো এই রাইজোবিয়াম পিট মাটিতে প্রবেশকৃত অবস্থায় কোনো সময় 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বেশি উপরে যেন রাখা না হয়। যদি এই তাপমাত্রা ঊর্ধ্বে যদি কোনো সময় এই পিট মাটি রাইজোবিয়াম জমাকৃত
এই পিট মাটির প্যাকেট যদি রাখা হয় তাহলে করে এই জীবাণুগুলো মরে যাওয়ার সম্ভাবনা থাকে, তাতে জমিতে প্রয়োগ করার পরে কোনো কার্যকারিতা আসবে না এবং কোনো সুফল আসবে না। সেই কারণে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে এমন পরিবেশে এই প্যাকেটগুলো সংরক্ষণ করতে হবে। তাহলে পরে আমরা আজকে অণুজীব সারের উৎপাদন কৌশল সম্পর্কেও সংক্ষিপ্তভাবে আলোচনা করা হলো। তাহলে আমরা কি শিখলাম আজকে? অণুজীব সার সম্পর্কে, পটাশব্যাট সম্পর্কে, অণুজীব সারের গুরুত্ব সম্পর্কে এবং অণুজীব সারের বিশেষ করে রাইজোবিয়াম অণুজীব সার উৎপাদন কৌশল সম্পর্কে শিখলাম। এই রাইজোবিয়াম অণুজীব সার মূলত শিম জাতীয় এবং ডাল জাতীয় ফসলের জমিতে প্রয়োগ করার জন্য কৃষি পরমাণু গবেষণা ইনস্টিটিউট বিনা গবেষণা প্রতিষ্ঠান কর্তৃক আবিষ্কার করা হয়েছে। তাহলে পরে এই পর্যন্ত আমাদের আজকের ক্লাস। আগামী ক্লাসে আমরা আলোচনা করব পাটের রিবন রেটিং সম্পর্কে। আগামী ক্লাসে আমরা আলোচনা করব পাটের রিবন রেটিং সম্পর্কে। তাহলে এই পর্যন্ত আমাদের আজকে ক্লাস। আগামী ক্লাস তোমরা অবশ্যই অংশগ্রহণ করবে। আগামী ক্লাস অবশ্যই তোমরা দেখবে, শিখবে। আশা করি তোমরা ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। এই কথা বলে আজকে আমার ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।